আর একেবারে যদি এখানে জেহাদিরা জেহাদ শুরু করে দেয়, তারেক রহমান তাদের সাথে যোগ দেয়, তাহলে আমি যেটা বলেছি সেটাই, প্রয়োজনে ভারত অভিযান চালাবে বাংলাদেশ, এবং ক্ষেত্র কিন্তু প্রস্তুত। জাতিসংঘ বলছে বাংলাদেশে আল কায়দা আছে। কে বলছে? জাতিসংঘ বলতেছে। জাতিসংঘের বলা মানে আমেরিকার বলা। আমেরিকার বাইরে জাতিসংঘ কোনো কথা বলে না। এখানে কয়েকটা জরিপ হয়েছে, মোসাদের রিপোর্ট আছে, রয়ের রিপোর্ট আছে, এখানে আমেরিকার এফবিআর রিপোর্ট আছে, বলছে বাংলাদেশের জঙ্গিবাদ আছে। এখন দেখেন, এই কারণে তারা কিন্তু সবাই একমত যে শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে হবে, পাঠাতে হবে। আলাপ আলোচনা কিন্তু চলছে, কারণ তারা দেখেছেন যে শেখ হাসিনা ছাড়া শুধু এক বিএনপিকে দিয়া বাংলাদেশে এই জঙ্গিবাদের উত্থান থামানো যাবে না, ভারসাম্য এটা রক্ষা হবে না। তাহলে এখন কিন্তু শেখ হাসিনাকে বাংলাদেশে আনার পক্ষে আমেরিকাও, ইউকে, ভারত। এখন যদি আমরা, আগেই বলেছি আমি যে মৌলবাদী বা জঙ্গিরা হলো বুদ্ধিজীবী, তারেক রহমান যদি তাদের খপ্পরে পড়ে যায়, তাহলে বাংলাদেশে সরাসরি অভিযান চালাবে ভারত, আমেরিকা সহযোগিতা করবে, জাতিসংঘ সহযোগিতা করবে, এদেরকে নির্মূল করবে বাংলাদেশে। আমি আপনাকে বললাম, আমি কি জানতে চাবো। আবার তারেক রহমান এখন যদি নাও যায়, শুনে নাও যায়, এত তাড়াতাড়ি ভারত কিছুই বন্ধ করবে না এবং সম্পর্ক নষ্ট হবে না বলে আমি আশা করি। কারণ ভারত অত্যন্ত পরিপক্ক। এই যে বাংলাদেশ যে কথা বলছে ভারতকে, এটা শিষ্টাচার বর্জিত কথা। তোমাকে দাওয়াত দিছে, তুমি বলছো আমি যাইতে পারি যদি শেখ হাসিনাকে ফেরত দাও আর ওই হাদি হত্যাকারীদের ফেরত দাও। তুমি কে? তারেক রহমান? হু আর ইউ? তোমাকে দাওয়াত দিচ্ছে যে তুমি এখানে আসো, তুমি না গেলে ভারতের কি হবে? এটা সারা বিশ্বে সমালোচিত হয়েছে যে বাংলাদেশের পররাষ্ট্র নীতি এই মুহূর্তে এটা জঙ্গিদের হাতে চলে গেছে, এটা মৌলবাদীদের দর্শন। এটা এটা খুবই অকূটনৈতিক ভাবে এটা মোকাবেলা করা হয়েছে। জি ভাই বলেন। জি সামাদ ভাই, আবার আসছি আপনার কাছে। আমি রাশেদ হায়দার ভাই যুক্ত হয়েছেন, ওনার কাছ থেকে একটু সংক্ষেপে বিষয়টা একটু মত নেই। রাশেদ হায়দার ভাই, যে বিষয়টা সামাদ ভাইয়ের সাথেই আলোচনা হচ্ছিল, সামাদ ভাই কিন্তু ডিটেইল বর্ণনা করে গেছেন, এবং কোথায় কোথায় সমস্যা তৈরি হবে বাংলাদেশ এবং ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে। বাংলাদেশ কতটা ডিপেন্ডেন্ট ভারতের উপরে, এবং শুধু ডিপেন্ডেন্ট না, সামাদ ভাই যেটা বললেন যে আমরা যা আমদানি করি তা ভারত থেকে খুব সহজে স্বল্প সময়ে স্বল্প ব্যয়ে আমরা আনতে পারি। সেটা দূর দেশ থেকে আনতে গেলে অনেক বেশি কস্ট পড়ে যায়, এবং সেটা আমাদের অর্থনীতির উপরে চাপ পড়ে। সামাদ ভাই অনেকটা এইটাই বোঝাতে চেয়েছেন, এবং সম্পর্ক নষ্ট হলে ভারত এই ফুড চেইনটা কেটে দিতে পারে, অথবা আমরা যা আমদানি করি সেটা আমাদের সাথে এই সম্পর্কটা কেটে দিতে পারে। তাহলে আমাদের মহাবিপদ। সামাদ ভাই যেটা বোঝালেন। রাশেদ হায়দার ভাই, আপনার কাছেও আমার এইটুক জানা যে তারেক রহমান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি ভারত সফর নিয়ে এর মধ্যে যা নাটকীয়তা আমরা দেখেছি, এবং সর্বশেষ বিষয়টা একেবারেই অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। দুদেশের সম্পর্কটা আসলে কোন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে, রাশেদ হায়দার ভাই সংক্ষেপে, তারপরে আমরা দ্বিতীয় স্টেপে যাব। ধন্যবাদ মাসুদ ভাই, ধন্যবাদ আব্দুস সামাদ, সুজন ভাই এবং দর্শক শ্রোতা মন্ডলী যারা আমাদের দেখছেন। অলরেডি 10 মিনিট আগের 3টা পত্রিকার নিউজ, তারেক রহমান সাহেব যাচ্ছেন না ভারতে। এটা নিউজ হয়ে গেছে অলরেডি যে যাচ্ছেন না। এখন যাচ্ছেন না, ওয়েল এন্ড গুড। সামাদ ভাই যেটা বললেন যে ভারত কিছুই করবে না এই মুহূর্তে, যে আমরা হয়তো যেটা চিন্তা করতে তেল বন্ধ করবে, পেট্রোল বন্ধ করবে, গ্যাস বন্ধ করবে, খাদ্য বন্ধ করবে, ওই রকম কিছুই আসলে এই মুহূর্তে ভারত করবে না। তার কারণ কি জানেন? একটাই সূত্র। সেই সূত্রটা যদি আপনারা বুঝাই, সেটা হচ্ছে যে আপনাকে ইউরোপ দিয়ে বুঝাই। ইউরোপের সবচেয়ে দুর্বল দেশ হচ্ছে পর্তুগাল। পর্তুগালের সবাই পাসপোর্ট পায়, অমুক পায়, তমুক পায়, সরাসরি পর্তুগাল থেকে ওরা আইসা ইউরোপের অন্যান্য দেশে চলে আসে যখন ওদের পাসপোর্ট হয় ফ্রি। এখানে চলে আসে, অন্যান্য দেশে আইসা এখানে কাজ কাম করে খায়। ভারত ভালো করে জানে যদি খানার অভাব হয়, পেটে যদি ভাত না থাকে,
যদি আপনার শান্তিতে ঘুমাইতে না পারেন ক্ষুধার কারণে, তাইলে আপনারা সবাই ভারতের দিকেই যাবেন। কারণ আপনারা বঙ্গোপসাগর আর ভারত এই ২ টার মধ্যেই আপনাদের রাস্তা আছে। এক হচ্ছে হাইটা ভারতে ঢুকা, দ্বিতীয় হচ্ছে বঙ্গোপসাগর সাঁতরানো। তো বঙ্গোপসাগর সাঁতরায় মরবেন না। আপনারা ভারতে ঢুকবেন। যার কারণে ভারত চাইবো না যে তোমরা খাদ্যের অভাবে বা অন্য কোনো অভাবে আমার দেশে আইসা মরো। এইজন্য অল্প, অল্প দিয়ে হইলে আপনাদের বাঁচাইয়া রাখবে। সামান্য, সামান্য দিয়ে বাঁচাইয়া রাখবে। ফুল ইয়ে করবে না। কিন্তু হ্যাঁ, এরপরও বহু কিছু করবে। সেটা যে এমন ক্রাইসিস ক্রিয়েট করে দিতে পারে যে ক্রাইসিস আপনারা কুলায় উঠতে পারবেন না। তেল দরকার আছে আপনার। তেল দিবে। আপনার যেখানে ৫০,০০০ লিটার দরকার সেখানে সে ৫ লিটার দিবে। কাঁচামরিচ আপনার যখন ৳৮০০ দাম উইঠা গেছে তখন যেমন ওই যে কাঁচামরিচ পাঠাইছে ৳৮০ হয়ে গেছিল। সেই জায়গায় আপনার ৳৮০০ না, এবার ৳১৭০০ উঠাইয়া কাঁচামরিচ পাঠাবে যেটার দাম তখন ৳৮০০ হবে। এইভাবে করে ভারত দিবে। আর কূটনীতিক সম্পর্ক সামাদ ভাই যেটা বলল যে, "তুমি কে হে বাবা? জাহাদি হত্যাকারী অমুকরে ফেরত দিতে হবে তাইলে আমি যাব।" কই তোমরা এই কথা তো ইয়েরে বলতে পারলা না। ইউনাইটেড আরব আমিরাতে সেখানে বেনজির ধরা খাইছে, বহু হাঙ্কি-পাঙ্কি করছো না ওরে ধইরে আনবা, কালকেই চলে আসতেছে, পারলা না তো। এখন এই যে হাদি হত্যাকারী যারা ধরছে কালকে কে বলবে? কালকে তো ইন্ডিয়ান কোর্ট বলতে পারে যে ঠিক আছে হাদি হত্যাকারীদের ফেরত দিবে, এদের পাসপোর্ট দাও। পাসপোর্ট যায় দেখা গেল যে সবার নেপালি পাসপোর্ট। বাংলাদেশে দিব কেমনে? ওদের কাছে পাসপোর্ট নেপালি পাসপোর্ট, বাংলাদেশে দিতে পারবো? তখন বলে যে ভাই আপনি এখন আপনার দেশি লোক, এর পাসপোর্ট হচ্ছে নেপালি। এখন আমরা তো নেপাল পাঠাইতে হবে, আমি তো বাংলাদেশ পাঠাইতে পারতাম না। এই লোক তো আপনার না। ভেজাল আছে? যেমন আপনাকে এই জন্য একটা জিনিস বুঝাই যে ২০১৬ সালে ফ্রান্সে একটা ডিস্কোতে গুলি করে ১৪৪ জন মারছিল ১০ মিনিটের মাথায় ডিস্কোর ভেতরে। সেই ছেলে যারা মারছে তাদের মধ্যে সবচেয়ে শেয়ানা যেটা তারে ধরা হইলো কোথায়? সিরিয়াতে, যুদ্ধের ময়দানে। সেইখান থেকে যেহেতু বেলজিয়ামের নাগরিক ছিল, ফ্রান্সের ওই ডিস্কোতে বেলজিয়ামের নাগরিক ছিল। বেলজিয়াম বলল যে এই ছেলে আমাদের। কিন্তু তারাই নিয়ে এলো। তার ঘটনা হচ্ছে তার বাবা-মা বেলজিয়ামের নাগরিক। এই ছেলেরা বেলজিয়াম নিয়ে আসছে। বেলজিয়াম যখন আসছে তখন ফ্রান্স বলল যে এই ছেলের যে আইডি কার্ড, যেই পাসপোর্ট দিয়ে হয়েছে তো আমার দেশের নাগরিক, ফরাসি নাগরিক। তারা আগে আমার কাছে দাও, আমার দেশে বিচার হবে এরপর তোমারটা করো। দিতে বাধ্য হয়েছে ফ্রান্স। কালকে যে আপনার এই যে হাদি হত্যাকারীদের নেপালি পাসপোর্ট বা জাপানিজ পাসপোর্ট পাইবেন না, আপনি কেমনে জানেন? আপনি এখনই কইলেন যে দেন, দেন। আর আপনি এখন দেন, দেন কইতেছেন কেন? বর্ডার ক্রস করছে তখন আপনার বাহিনীগুলা কোথায় ছিল? যাদের জন্য হাজার কোটি টাকা খরচ করতেছেন একেকটা বাহিনীতে। এই যে গতকাল আপনি একনেকে পাস করলেন। রামুর ক্যান্টনমেন্টের জন্য আপনি ১,১৩৮ কোটি টাকা আবাসন প্রকল্প। এই যে সেনাদের বয়া, বয়া মোটা তাজা করতেছেন, ওই হাইব্রিড গরুর মতন। আপনার এরা কই ছিল? যে ওই বেটা ইন্ডিয়া ঢুইকা যাইতে পারছে। আপনি ইন্ডিয়ার লগে ইয়ে করবেন। আজকে আরেকটা ভিডিও দেখলাম মামুনুল হকের পাশে দাঁড়াইয়া এক লোক বক্তৃতা দিতেছে যে বাহিনী তৈরি করো, মতির মাথা কোপায়া ফেলামু, মদিরের টুকরা করে দেব। ভিডিওটা ভাসতেছে এখন। এত শক্তি, এত ক্ষমতা আপনারা ওদের ধরতে পারলেন না কেন তখন? ছেড়ে দিলেন কিভাবে? এখন কেন চান? ওরা ধরার পরে চান কেন? এদের অবস্থা বহু খারাপ। দেখতে থাকেন আরো ২, ৪, ৫ মাস। কি হয় কাহিনী। তবে এই না যাওয়া, আসা যাওয়া এটা অনেকে বলবেন ভারতের নতুজান হইছে। হ্যাঁ, ভারত অনেক রিকোয়েস্ট করছে, অনেকভাবে চেষ্টা করছে তারেকরে নেওয়ার জন্য। কারণ হচ্ছে অনেক গোয়েন্দা তথ্য। আপনি আজ থেকে ৩৫ বছর আগে একবার রয়ের চিফ এসছিল বাংলাদেশে। আর এইবার সেকেন্ড টাইম। তার মানে কি পরিমাণের ইয়ে আছে। ভারত এখনো চাইতেছে বাংলাদেশটা জঙ্গি না হোক। কারণ জঙ্গি হইলে ওদের কষ্ট ভারতীয়দের। তার কারণ হচ্ছে বর্ডার সিকিউরিটিতে আরো বেশি পয়সা ঢালতে হবে। আর সুজন ভাই বলল না যে ভারত সার্জিক্যাল স্ট্রাইক চালাবেন। না ভাইজান, ভারত একটা স্ট্রাইকও চালাবেন। এইবার জঙ্গি উৎপাদ হলে ইসরায়েলই মারবে। ইসরায়েল আইসা মারবে। কারণ ইসরায়েল কইছে তো এখানে হামাস আছে। ইসরায়েল তো সোজা বলছে। ভারত কিছু করবে না। ভারত এখন তালি বাজাবে। ইসরায়েল আয়া মারবে, আমেরিকা মারবে। তোদের মাইরা একটু ঠান্ডা করে দিই কইলা। এছাড়া আর কিছু না। এই যে আজকে এখন আপনার ১০টা দেশের এম্বাসিতে ইমেইল গেছে হুমকি। আমাদের দেশের সিআইডি কি বলতেছে? বলে যে এটা স্পাম হইতে পারে। আপনি একটা জিনিস চিন্তা করেন তো, চায়নার ইন্টেলিজেন্স, জাপানের ইন্টেলিজেন্স, ব্রিটেনের MI5 এরা সবাই ২ নম্বরে হয়ে গেল। আমার দেশের ইন্টেলিজেন্স বহুত বড় কাবিল। উনারা বুঝা গেছে যে এটা স্পাম। তাইলে কি মোসাদ, MI5, CIA, KGB এরা সবাই বাংলাদেশের ইন্টেলিজেন্সের নিচে? এত বড় ইন্টেলিজেন্স আপনারা
বহুত কিছুই তো করতে পারতেন, তাইলে পারলেন না কেন এতদিন? এখন বাটে পড়ছেন, তো বাটে আরো কি কি পরে দেখেন, দেখতে থাকেন। ধন্যবাদ মাসুদ ভাই। জি, রাশেদ হায়দার ভাই, আমি সামাদ ভাইয়ের কাছে আবারও আসি। সামাদ ভাই, বাংলাদেশে জ্বালানির তীব্র সংকটে তছনছ হচ্ছে আমাদের অর্থনীতি। আপনি এক আলোচনায় বলেছেন যে শত শত কারখানা বন্ধ হয়ে গেছে। এ নিয়ে আমাদের চ্যানেলে অনেকে আলোচনা করেছেন যে আমাদের অর্থনীতিতে ধস নেমেছে, বেকারত্ব বেড়ে গেছে। সরকার বলছে ভিন্ন কথা। সরকার, কোন মন্ত্রী বলছে সব ঠিক আছে, কেউ বলছেন এটা ওই আওয়ামী লীগ সরকারের সময়ের কি বলে অব্যবস্থাপনার কারণে এই ঘটনাটা এখানে ঘটছে। মানে নিজেরা দায় না নিয়ে অন্যের ঘাড়ে দায় চাপাচ্ছে। আসলে এই এই তীব্র সংকটের জন্য জ্বালানির দায়টা আসলে কারা? দেখেন, আমি আপনাকে বলেছি যে তারেক রহমান কিন্তু ভারত যেতে চায়, সে বুঝে, কিন্তু তারেক রহমান যাইতে পারতেছে না। কি কারণে সেটা আমি আপনাকে বললাম, যে বাংলাদেশটা মূলত এই যে উগ্রবাদী যে শক্তি, এই শক্তিকে মাইনাস করে তারেক রহমান যাইতে পারতেছে না। এনসিপির দুই নেতা বলছে যে তারেক রহমান ভারত যাওয়ার আগে যেন আমার মৃত্যু হয়। অর্থাৎ জামাত, এনসিপি, হেফাজত, আরো যারা আছে, এদের কারণে তারেক রহমান যাইতে পারতেছে না। আমি যেটা বলেছি যে তারেক রহমান না গেলেও ভারত এই মুহূর্তে কিছু বন্ধ করবে না, এই হলো 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো কি, যে ইসরায়েলি হামলা করতে আউক বাংলাদেশে, আর আমেরিকায় আউক, ভারতকে মাইনাস করে কেউ কিছু করতে পারবে না। কাজেই আমাদের শেষ খেলাটা খেলবে হলো ভারত। ভারত এখনই কিছু করবে না আমি বলতেছি, ভারতের কিছু করা লাগবে না তো। ভারত যদি খালি তার রপ্তানিটা বন্ধ করতে, তো বাংলাদেশ সরকারের পতন হবে। আপনি যে প্রশ্ন আমাকে করলেন, আমি যেখানে বসা আছি সচিবালয় থেকে বেশি দূরে না, ভিপি এরিয়া, শান্তিনগর। এখানে প্রতিদিন 2 ঘন্টা থেকে 2 ঘন্টা 10 মিনিট লোডশেডিং হচ্ছে। যখন আমাদের এখানে লোডশেডিং হয়, বিদ্যুৎ চলে যায় ভাই, বড় বড় ভবনের নিচে আমাদের বড় বড় জেনারেটর আছে। এই জেনারেটর চালু করলে একটা বড় জাহাজের ইঞ্জিনের যে শব্দ হয়, এরকম একটা ভুতুরে আওয়াজ হতে থাকে চারিদিকে। এখানে যদি হার্টের রুগী থাকে মারা যাইব, যদি পেশেন্ট থাকে মারা যাইব। আমরা সুস্থ মানুষই পাগল হয়ে যাই 2 ঘন্টায়। এই যে পরিবেশ ঢাকার, তারেক রহমান কি বলল, মন্ত্রী কি বলল, এটা তো বড় বিষয় না। মন্ত্রী কখন বলছে যে সব ঠিক আছে আমি জানি না। এক মন্ত্রী তো বলছে যে আমাদের 1.5 বছর 2 বছর লাগবে ঠিক করতে। কিন্তু দেখেন, এখানে বিএনপির লোক আছে, সব দলের লোক আছে, সবাই কিন্তু সরকারের উপরে খারাপ, বিরক্ত। শেখ হাসিনার আমলে এখানে 365 দিনে বছর 1 মিনিটের জন্য কারেন্ট যায় নাই। এই ডকুমেন্টস তো বিদ্যুৎ বিভাগের কাছে আছে, দেখুক তারা, যে 365 দিনে বছর ঢাকায় শান্তিনগর এলাকায় একদিনও কারেন্ট যায় নাই 1 মিনিটের জন্য। আমরা চিন্তা করছি কি আমরা কি ইউরোপে বসবাস করতেছি কিনা। আচ্ছা, এবার সারা দেশের কথা বলি। সারা দেশে তো আরো ভয়াবহ অবস্থা। বিভিন্ন অঞ্চলে আমরা কাজ করি না, মিনিটেই যোগাযোগ। যে লোডশেডিং গুলো হইতেছে, এখন জনগণ তো বলতেছে ভাই এটা যে শেখ হাসিনার দোষ আপনি দিতেছেন, কিন্তু জনগণ তো বলতেছে যে শেখ হাসিনার আমলে আমরা বিদ্যুৎ পাইছি 16 আনা, গ্যাস পাইছি 16 আনা। এখন শেখের বেটি না হলে ডলার টাকা পয়সা চুরি করে নিয়ে গেছে আপনারা বলতেছেন। বিদ্যুৎ তো চুরি করে নিয়ে যায় নাই, গ্যাস তো চুরি করে নিয়ে যায় নাই। আপনি তো দেখালেন একটু আগে
যে গোডাউন ভাঙিয়ে সার নিয়ে যেতেছে কৃষক। তো সালাউদ্দিনের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে, ও আর কিন্তু এমপি মন্ত্রী কোনোদিন হইতে পারে নাই এই বিদ্যুতের জন্যই। এই যে যাত্রাবাড়িতে যে দৌড়ানি দিছিল জনগণ, ওই মন্ত্রী 2 দিন পরে তো রাস্তায় নামতে পারবে না, সার লুট হইতেছে। আচ্ছা, আরেকটা কথা বলি, আমরা শ্রমিক নিয়ে কাজ করি তো, সাভার, গাজীপুর, নারায়ণগঞ্জ, এই তারেক রহমানের সরকারের আমলে আপনার 900 ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, ইন্ডাস্ট্রি, গার্মেন্টস। শ্রমিক বেকার হয়েছে ইনার 6 মাসেই 10 লক্ষ। আপনি যদি যে দেখতেন একটু ভাই, অনেক মহিলা শ্রমিকরা দেহ বিক্রি করতেছে, কারণ স্বামী অসুস্থ, হয়তো কার বাচ্চা অসুস্থ। কি ট্র্যাজেডি শুরু হয়েছে দেশে। এখন আপনার মন্ত্রী কি বললো তাতে কিছু আসবে যাবে না। এইসব যদি সমস্যার সমাধান করতে সরকার না পারে, তাহলে কিন্তু এই সরকারের খুব বেশি দিন ক্ষমতায় টিকতে পারবে না। কারণ 5ই আগস্টের পরে জনগণের ভিতরে একটা অন্য ধরনের কিন্তু স্পিড কাজ করবে। তাদের কিন্তু ভয় ভেঙে গেছে, তারা বুঝতেছে যে সরকারকে দৌড়াইয়া দেওয়া যায়। জনগণ যেভাবে বুঝে, শেখ হাসিনার মতো মহাপরাক্রমশালী সে যখন এইভাবে দৌড়ানো গেছে, এই সরকার তো তাদের কাছে কিছুই না। পুলিশ লাইনের ভিতরে ঢুইকা, যেখানে হাজার হাজার পুলিশ থাকে, গোলা বারুদ থাকে, সেখানে ঢুকে গান বন্ধ করে দিতেছে এই জঙ্গিরা। আর সরকার জঙ্গি খুঁজে পায় না। কারণ এটা বললাম কেন, দেশটা এখন বহুবিধ সমস্যায় আক্রান্ত ভাই। জনগণ পেটে ভাত চাই, কাপড় চাই। শেখ হাসিনার আমলে তো এগুলো তারা পেয়েছে, কাজে আপনি তো শেখ হাসিনার নাম নিতেই পারবেন না জনগণের কাছে। আর এই কারণেই তো সবাই রাস্তাঘাটে বলতেছে শেখ হাসিনার আমলে ভালো ছিলাম, শেখ হাসিনার আমলেই ভালো ছিলাম। বিশেষ করে এই সরকার, আমি জানি না এই সমস্যার সমাধান করতে পারবে কিনা, যেখানে জাতিসংঘ বলে যে তোমাদের দেশে জঙ্গি আছে। অতীত ইতিহাস রাশিদ ভাই ভালো বলতে পারবে। জাতিসংঘ একবার যে দেশের কথা বলছে যে দেশে জঙ্গি আছে, সেই দেশই ধ্বংস। বাইরে ভাই সে দেশে আমেরিকা হামলা করছে জঙ্গি ধরতে, না হলে যৌথ বাহিনী হামলা করছে, না হলে ইউরোপীয় ইউনিয়ন হামলা করছে, সে দেশ ধ্বংস। এখন তারেক রহমান কি এদিক থেকে বেরিয়ে আসবে, নাকি তাদের কে যেভাবে তাদের সাথে আষ্টে পৃষ্ঠে জড়াই গেছে এইভাবে থাকবে? যেমন ধরেন যে আজকে যে খবরটা আপনারা দেখেছেন, রংপুরে 4 জন, একজন শিক্ষকের পরিবারকে হত্যা করা হয়েছে 4 জন। যদিও আপনার আলোচনার বিষয় না, তারপর আমি একটু টাচ দিই। এই হত্যাকাণ্ডটাতে পুলিশ আবার 2 জন হিন্দু ছেলেকে ধরছে, ধরে একটা সংবাদ সম্মেলন করছে যে এরা ছাদে মাদক সেবন করতেছিল, মাস্টার মশাই দেখছে, সে দেখতে গেছে, দেখে পালাইছে, দেখে তাকে হত্যা করছে গামছা পেঁচিয়ে। তারপরে তার স্ত্রী গেছে দেখতে, তাকেও হত্যা করছে। আর বাকি একটা মেয়ে প্রায় 25 বছর বয়স, তাকে ঘরে ঢুকে হত্যা করছে। তার ঘুমন্ত শিশু 5 বছরের, তাকে হত্যা করছে। এটা কোনো বিশ্বাসযোগ্য কথা? কেউ বিশ্বাস করতেছে না যে আরেকটা জন্মের নাটক। অর্থাৎ পরিকল্পিতভাবে বাংলাদেশকে হিন্দু শূন্য করার জন্য যে জঙ্গি অ্যাকশন, এটা কিন্তু সেটার একটা অংশ, একবারে স্পষ্ট, একেবারে সুপরিকল্পিত। সামাদ ভাই 1 মিনিট, এই যে যে রংপুরের যে কথাটা বললেন, শিক্ষক যে হত্যা হলো একই ফ্যামিলির 4 জন, এখানে পুলিশ যেটা বলছে আপনি যেটা বললেন, বা আমিও নিউজটা দেখেছি,
পুলিশ বলছে আপনার কথা সবই ঠিক আছে, একটুও কি বলে ব্যতিক্রম নেই, জাস্ট পুলিশ যেভাবে বলছে সেভাবে আপনিও বলছেন। এখন প্রশ্ন হলো, ওই যে শিক্ষক তিনি ছাদে গিয়ে ওদেরকে দেখেছেন, চিনতে পেরেছেন, এ কারণে ওনাকে হত্যা করা হয়েছে। দস্তাদস্তির আওয়াজ পেয়ে ওনার স্ত্রী ছাদে উঠেছেন, তিনিও দেখে ফেলেছেন, ওদেরকে চিনতো, ওনাকে হত্যা করেছে। বেশ, দুজন হত্যা শেষ, ওরা তো এখন সেফ। ওরা কি জন্য ওনার বাসায় ঢুকলো? এর লজিক কি? সেখানে গিয়ে ওরা তো আর তাদেরকে দেখেনি, ওই মেয়েটাকে মারলো। আরেকটা ছেলে যে ঘুমন্ত, সে তো কাউকেই দেখেনি, তাকেও মারলো। পুলিশের স্টেটমেন্ট অনুযায়ী ছেলেটা ঘুমন্ত। তাহলে এই বক্তব্যের দুইটা পার্ট। একটা পার্ট দুজন ওদেরকে দেখেছে, বলছে যে ওরা দেখার কাজ চিনতে পেরেছে, এ কারণেই এই হত্যাকাণ্ডটা। তাহলে শেষের দুটো হত্যাকাণ্ড কি জন্য ঘটবে? এটা নিয়েই তো বিতর্ক চলছে নাকি? দেখেন, স্ক্রিপ্টটা খুব দুর্বল হয়ে গেছে, এই জন্যই আমরা সমালোচনা করতে পারছি। মেক্সিকোর একটা সিটি আছে যেখানে কারো বাবা মা মারা গেলে ওখানে হাট আছে, সেই হাটে লোক ভাড়া পাওয়া যায় কান্দাকাটি করার জন্য। তো বাংলাদেশের পুলিশের কাছে সে ব্যবস্থা এখন আছে। যদি আপনার পরিবারের সবাই মারা যায় তাহলে কান্না করবে কে? এখন ওই পরিবারে তো সব মারা গেছে, দেখলাম এসপি সাহেব নিজেই কাঁদতেছে সাক্ষাৎকারে, যে ব্রিফিং দিতেছে এসপি সাহেব কিন্তু কান্দাকাটিও করে দিছে ওই পরিবারের জন্য, আর কেউ নাই তো বাকি। এখন কথা হলো কি, এই যে যে দুটো ছেলে আপনি দেখাইলেন, এই দুইটা ছেলে ওখানে গেছে কিভাবে? পুলিশ বলছে পাশের 3 তলা ছাদ থেকে এই দোতলায় নামছে। তাহলে গামছা পেঁচিয়ে যদি এতগুলো লোককে ওখানে হত্যা করতেছে, তো সে চিল্লাচিল্লি করলে ওই 3 তলার মানুষ দেখবে না, শুনবে না? চারিদিকেই তো মানুষ তাহলে দেখা দিচ্ছে ভবন, তাহলে সেখানে ধস্তাধস্তি হইলে, চিল্লাচিল্লি হইলে অবশ্যই আশেপাশের মানুষ জানবে। আরো একটা কথা বলি, এই দুটো ছেলের পক্ষে একজনের বয়স হলো 19 বছর, আরেকজনের বয়স হলো 23 বছর। এখন আমরা দেশে থেকে এগুলো কথা বলা আরো অনেক বিপজ্জনক। দেখছেন 15ই আগস্টে আমার অফিসে 50-60 জন পুলিশ পাঠিয়েছিল, আপনারা দেখছেন, এই যে শোক দিবসের একটা প্রোগ্রাম ছিল এই কারণে। তারপরে ডিজিএফআই, কত ঝামেলা, আমরা কথা বলি দেশে থেকে। এখন পুলিশে যদি স্ক্রিপ্টটা ঠিক মতো লিখতে না পারে, অভিনয়টা ঠিকভাবে করতে না পারে, তাহলে তো ফাঁক ফুক যে থেকে যায়। এখন আমরা না বলে কি করি বলেন? এই দুটো ছেলের পক্ষে একজন মানুষকে গামছা দিয়ে পেঁচিয়ে ছাদে মারাটা সম্ভব না, সেখানে 4 জনকে মারতেছে ওই একই খালি গামছা দিয়ে পেঁচিয়ে। তারপরে ফ্রিজ থেকে শশা খাচ্ছে, খেজুর খাচ্ছে, পরের দিন দুপুর পর্যন্ত তারা বাসায় থাকছে, ভালো কথা। এখন এই প্রেস ব্রিফিং এর কোথাও এসপি সাহেব কিন্তু বলে নাই, আচ্ছা এই ছেলে দুটাকে সন্দেহ হইলো কিভাবে, আপনি ছেলের ক্লুটা কি, এটা কিন্তু বলে নাই। এই ছেলে দুটাকে বলছে যে ধরা হয়েছে, এবং তাদের স্বীকারোক্তি মোতাবেক তারা যে ওই বাসার থেকে স্বর্ণ টর্ণ চুরি করে আনছিল, এগুলা জঙ্গলের থেকে উদ্ধার করা হয়েছে। এখন বর্তমান যুগে এরকম সিরিয়াস হত্যাকাণ্ডের আসামি, এদেরকে যে ধরতে গেছেন তারও ভিডিও নাই, যাক ধরছেন এটা সত্য, দেখতেই তো পাইতেছি দুটো ছেলে। এদেরকে নিয়ে যখন আপনি তাদের স্বীকারোক্তিতে স্বর্ণ গহনা গাঁটি উদ্ধার করতেছেন, সেখানে তো সাংবাদিক থাকবে, ভিডিও থাকবে, এটা দিচ্ছে সব জায়গাতে, পুলিশরাই তো দিচ্ছে। তাহলে এখানে গোপন ভাবে আপনারা গেছেন কেন? আর কি উদ্ধার করছেন সেটাই মানে আপনারা দেখাচ্ছেন না কেন? কি উদ্ধার করছেন সেটাই দেখাচ্ছেন না কেন? আর এই আসামিদেরকে কথা বলতে দিচ্ছেন না কেন? তারা বলে স্বীকারই করছে, তাহলে তাদেরকে সাংবাদিকের সাথে কথা বলতে দিচ্ছেন না, কথা কখন বলতে দিবেন?
ওই তাদেরকে সাইজ করে মাইরা পিটে রিমান্ডে আইনে দাঁড় করাবেন, লাস্টে লিখে দিবেন স্কিপ। তাহলে এত ফাঁক ফোকর থাকলে এটা তো আর একটা জজ নিয়ে নাটক সাজিয়ে ফেললেন। এটা এখন আমরা না বলে কি করব বলেন, এটা তো মিলতেছে না। আর সবচেয়ে ডেঞ্জারাস, রংপুর থেকে আমাকে ফোন করছিল, আমরা তো অনলাইনে কথাবার্তা বলি, আবার দল করি, বিভিন্ন মেসেজ আসে। এই শিক্ষকের বাসার সামনেই, বাসার থেকে বাইর হয়ে সিসি ক্যামেরা, সিসি ক্যামেরা ছাড়া আসার কোনো ব্যবস্থা নাই। সিসি ক্যামেরায় তার বাড়িতে এমন জায়গাতে যে তাহলে এই ছেলেগুলো যে পালে আসলো বা গেল, তাহলে সেই সিসি ফুটেজ কোথায়? নাই। যাক, সেই কারণে আমি বলতেছি এটা আর একটা জন্মিয়ে নাটকের দিকে যাচ্ছে। কিন্তু ঘটনাটা আপনি জিজ্ঞেস করেন নাই, তাও আমি বললাম এই কারণে, পরিকল্পিতভাবে বাংলাদেশকে হিন্দু শূন্য করার মিশনে যে উগ্রবাদী গোষ্ঠী আজ ১.৫ বছর ধরে, ২ বছর ধরেই অনেককে হত্যা করেছে, অনেক হিন্দু বাড়িতে হামলা চালিয়েছে। বিশেষ করে দেখেন, হিন্দুরা লেখাপড়াতে অগ্রসর। কারণ আপনি খেয়াল করবেন, অনেক স্কুলের প্রধান শিক্ষক হয়ে গেছে হিন্দু, এবং অঙ্ক বিজ্ঞানের টিচার হিন্দু। এই যে মারা গেল যে, উনিও দেখেন একজন শিক্ষক। আর এই ২ বছরে দেখবেন যে কত শিক্ষকের হিন্দু, গলায় জুতার মালা দেওয়া হয়েছে, তাদেরকে বিভিন্ন ধর্মীয় ট্যাগ দিয়া জেলে নেওয়া হয়েছে, চাকরিচ্যুত করা হয়েছে। তা আমরা তো মনে করতেছি এই যে একই পরিবারের ৪ জনকে হত্যা করেছে, এটাও সেই মিশনের অংশ। আর একটা কথা বলে দিই ভাই, অত্যন্ত প্রশিক্ষিত জঙ্গি গোষ্ঠী এদেরকে একেবারে পরিকল্পিতভাবে হত্যা করেছে। এটা কখনো হয় না ভাই, যে একই মহল্লার ছেলে, তাদের আত্মীয়, তারা নেশা করতেছে, মাস্টার মশাই দেখে ফেলেছে, তাকে মেরে ফেলবো। আর মেরে ফেলাটাও তো ভাই এত সহজ বিষয় না। ওই ২ ছেলের পক্ষে ওই মাস্টার মশাই যথেষ্ট সক্ষম। এই ১৯ বছর বয়সের একটা ছেলে, ২৩ বছর বয়সের একটা ছেলে ওই খোলা ছাদে গামছা প্রেস দিয়ে শিক্ষককে হত্যা করতে পারবে না। হত্যা করতে গেলে আশেপাশে সকল মানুষ জানিয়ে যাবে, সেটা ধস্তাধস্তি হবে, মারামারি হবে। যেমন তাদের কাছে চাপাতি নাই, চাকু নাই, ছুরি নাই, এক কোপ দিছে মরে গেছে। কাজেই আমরা ওই আশঙ্কাটাই করতেছি। এখানেও এই উগ্রবাদীদের এখন জানি না নসিবে কি আছে আমাদের। এখান থেকে যদি বেরোতে না পারে তারেক রহমান, তাহলে তারেক রহমানও হয়তো সরকারের হয়তো পতন হবে, আর দেশেরও বড় ধরনের একটা ক্ষতি হয়ে যাবে। তা আপনি জানি কি জিজ্ঞেস করছিলেন, আর আমি কোথা থেকে কোথায় চলে গেলাম। এই যে এই পরিবারটা, শিক্ষক পরিবার। জি সামাদ ভাই, আমি আমি সরকার বর্তমান যে জ্বালানি সংকট, তেল গ্যাস বিদ্যুতের যে সংকট, এই সংকটের জন্য বিগত সরকারকে মানে আওয়ামী লীগ সরকারকে দায়ী করছে। আবার কথায় কথায় ব্যতিক্রমও আছে। আজকে দেখলাম রুহুল কবির রিজভী বললেন এটা প্রাকৃতিক সমস্যা। আসলে বুঝি না যে দায় নিচ্ছে না কেন সরকার। সরকার কি দায় এড়াতে পারে? এটা আমি জানতে চেয়েছিলাম, সংক্ষেপে যদি একটু বলেন। না না, কোনো সরকারই এটা দায় নেয় না, ঠিক আছে। কিন্তু কথা হলো কি, এই সরকার দায় না নেওয়াতে এরা আরো বেশি বিপদে পড়বে। এখন তো শেখ হাসিনা প্রাসঙ্গিক হয়ে যাচ্ছে। এখন এই যে জনগণের মুখ আপনি বন্ধ করবেন কিভাবে? জনগণ কি বলতেছে? আজকে যে সার লুট করে নিয়ে গেছে, আর ওই যে ময়মনসিংহে দেখছে বিদ্যুৎ বিদ্যুৎ অফিসে হামলা করছে সবাই। এখন এই হামলা তো বাড়বে ৩ দিন। মন্ত্রী তো যাইতে পারবে না, রাস্তায় বেরোতে পারবে না। কথা হলো কি, যে সরকার কি বললো, এর চাইতে বড় বিষয় হলো
সরকার কি পারবে এটা ট্যাকেল দিতে কি না। যেমন বিদ্যুৎ মন্ত্রী ভারতের কাছে কিন্তু তেল চেয়ে বসছে, আবার বিদ্যুৎ চেয়ে বসছে, এগুলো কিন্তু চাইতেছে। সরকার যদি সত্যি ক্ষমতায় থাকতে চায়, শুধুমাত্র এই উগ্রবাদী ডাইনপন্থী গোষ্ঠী তারেক রহমান তো বুঝতেছে না, তারা আরো ভারতের সাথে এই সরকারকে বিচ্ছিন্ন করিয়া যখন এই তেলের সংকট বাড়বে, খাদ্যের সংকট বাড়বে, এই সংকটকে কাজে লাগাইয়া এরা এই সরকারকেই তো ক্ষমতাচ্যুত করে ক্ষমতা গ্রহণ করবে, তারা ক্ষমতা দখলে পায় তারা করবে, এটা বুঝতে হবে। তো সবচেয়ে বড় কথা হলো সরকার কি বললো এটা বিষয় না, বিষয় হলো লাখ লাখ শ্রমিক চাকরিচ্যুত হচ্ছে কি না এটা আপনার দেখতে হবে। বিদ্যুৎ জনগণ পাচ্ছে কি না সেটা দেখতে হবে। গ্যাস পাচ্ছে কি না, সার পাচ্ছে কি না সেটা দেখতে হবে। সরকার যতই বলুক, কিন্তু জনগণ তো পাচ্ছে না। এই যে আমার এখানে 2 ঘন্টা বিদ্যুৎ থাকে না, এটা তো সত্য। প্রতিনিয়ত ফ্যাক্টরি বন্ধ হচ্ছে, এটা তো সত্য। সরকার জনরোষে পড়ে যাবে। দেখেন, এই সমস্যার সমাধান করতে গেলেও কিন্তু এখন ভারতের প্রয়োজন, এবং বিদ্যুৎ মন্ত্রী ভারতের শরণাপন্ন হয়েছে। আবার এই উগ্রপন্থীদের কারণে ভারত যেতে পারতেছে না। এই একটা সামাদ ভাই, লেটেস্ট একটা খবর আছে, আপনি কি বল? আপনি ভুলে যাবেন না, আপনি যেখানে আছেন এখান থেকে আবার বলেন। বাট লেটেস্ট খবরটা হচ্ছে বিদ্যুৎ যেটা ভারত থেকে আসে, ওই বিদ্যুৎ ভারত হঠাৎ করে গতকালকে দাম বাড়িয়ে দিয়েছে। মানে ওরা বলছে 0.003 প্রতি ইউনিট বিদ্যুতে 0.005% 5 রুপি তাদেরকে বাড়তি দিতে হবে। এটা কি দুদেশের টানাপোড়েনের কারণে কি ছোট ছোট অ্যাকশন গুলো আসছে? মাসুদ ভাই, আপনার কথাটা সম্ভবত একটু আছে যে সার্জ চার্জ বাড়াইছে। আগে ফ্রি আসতো, পার ইউনিটে ফ্রি যেই আসতো, চার্জ এখন ওইটার উপরে চার্জ বসাই দিয়েছে। আমার লাইন ব্যবহার করতে ভ্যালুটা তো অ্যাড হচ্ছে, মূল্যের উপরেই তো ভ্যালুটা যুক্ত হচ্ছে। এই সামাদ ভাই, আমার মনে হয় না যে ভারত এটা হ্যাঁ বাংলাদেশকে শিক্ষা দেওয়ার জন্য কিছু করছে। এটার জেনুইনিটি আছে বিধায় এটা কইরা বাংলাদেশকে দেখাই দিচ্ছে যে এই দেখো আমরা এত কম নিচ্ছিলাম এতদিন, এটা আমরা প্রাপ্য, সেটাই দেখাইছে। কিন্তু আমরা যে যতই হাম্বিতাম্বি করি, আমি আপনাকে অনেক লম্বা একটা বয়ান দিয়েছি। শেষ বয়ানটা কি দিয়েছি? সেইটা হলো যে আমি বলেছিলাম যে প্রয়োজন বোধে ভারত বাংলাদেশকে আক্রমণ করবে, কিন্তু সেটা কিন্তু রাশেদ ভাইয়ের সাথে আমি একমতই, সেটা অনেক দূর। যদি দেশটা জঙ্গিদের হাতে কখনো চলে যায় তারপরে সে চিন্তা করবে। তো ভারতের কাছে এখন যে অস্ত্র আছে, আমি কিন্তু আপনার সাথে আলোচনার শুরুতে একবার বলেছিলাম, কি বলেছিলাম দেখেন, বাংলাদেশের সৎ লোক যারা আছে এরা ধরেন গত শুক্রবারের ঘটনা দেখেন, একজন ইমামতি করছে মসজিদে বরগুনায়, পরে ধরা পড়ছে, মারধর করছে, শিশু বলাৎকার করে এসে ইমামতি করছে, গোসল করে নাই। এখন বাংলাদেশে এই যে গোষ্ঠী যারা সৎ লোক বা ইসলাম কায়েম করব, এরা ধরা পড়তেছে কোন নারী নিয়ে যাওয়া হোটেলে, এরা ধরা পড়তেছে প্রবাসীর ঘরে খাটের নিচে, এরা ধরা পড়তেছে, আমরা দেখতেছি অনলাইনে যে চুল কাইটা গলায় জুতার মালা দিয়ে ঘুরাইতেছে, মুখে কিন্তু দাঁড়িয়ে আছেই, সুন্নতি লেবাস আছে। আপনাদের আমাদের মতো কোনো ভদ্রলোককে তো দেখি না। এরা এখন শিশু বলাৎকার, পরনারী ধর্ষণ, এরা এটাকে একেবারে জায়েজ করে ফেলছে। কথাগুলো কেন বললাম? যে এদের জ্ঞানী কতটুকু, আত্মসম্মান কতটুকু, আর এরা ক্ষমতায় গেলে করবেটা কি? আপনি জুতার মালা গলায় দিয়ে ঘুরাইতেছেন, ঘুরে যখন ছেড়ে দিতেছেন,
ঝাড়ু দিয়ে ফেলে দিয়া ওই দোকানে যে একটা পান নিয়ে খাইতেছে, সৎ লোকের বয়ান করতেছে। এদের আছে কিছু লজ্জা শরম, আছে কিছু? শুধু লজ্জা শরম দিয়ে না, দেশটা এখন এই বলাৎকারীদের দখলে। কোথাও গান বাজনা সিনেমা ভালো ভালো কথা বলতেছে, আর খারাপ খারাপ কামগুলো করতেছে তারা। শিশু বলাৎকার কই কোন ভদ্রলোককে দেখতেছেন? এরা তো প্রতিদিন ধরা পড়তেছে, কিন্তু প্রতিদিন যে ধরা পড়তেছে এরা আবার কি কোন প্রতিবাদ করতেছে? ধরেন একজন হুজুর ধরা পড়লো, আরো 5 জন হুজুর তো একটা বিবৃতি দিব যে এটা করিস না বা করা ঠিক না। দেখছেন, এটি হলো তাদের কর্ম, এটাই হলো তাদের ধর্ম। এখন এদেরকে দিয়ে তো ভাই দেশ চলবে না। তারেক রহমান এখন এইখানে আটকে গেছে। যে রাশেদ হায়দার ভাই বলল যে হামলা করবে না, আমি ওনার সাথে একমত। আপনি যে প্রশ্নটা আমাকে করেছেন, ভারত যদি শুধুমাত্র অল্প কিছু আইটেম বন্ধ করে দেয়, বাংলাদেশে এখন যে ক্রাইসিসটা শুরু হয়েছে, আপনি কি ওই ইউরোপ থেকে আইনের সমাধান করতে পারবেন? পারবেন না ভাই। জঙ্গিরা পারবে, ওরা সবই পারে। ওরা করোনার সাথে কথা বলে, তারেক মনোয়ার, ওই যে আপনার কেন বলতেছি, তারাই কিন্তু এই বুদ্ধি দিতেছে এবং এই বিএনপিকে ব্যারিকেড দিয়ে রাখছে। 18 মাস কিন্তু তারাই ক্ষমতায় ছিল। তারা ভাই চাঁদে যাচ্ছে আসছে, তাদের লোক মারা গেলে চাঁদে দেখা যেতেছে। আবার যদি করোনার সাথে কথা বলতেছে, আবার বলতেছে কি যে করোনা মুসলমানকে আক্রমণ করবে না, একজন মারা গেলে কোরআন মিথ্যা। ওরা হাজার হাজার মুসলমান মরতেছে, তারা বেহেশতের টিকিট বিক্রি করতেছে বাইরের। আমার এমপি সাধারণ বলতেছে আমি সূর্য থামাই দিব ওই হাত দিয়ে। তারেক মনোয়ার বলতেছে আমি রকেটে, এখন আর হেলিকপ্টার ভালো লাগে না, আমি রকেটে যাওয়া আশা করি। এই জন্য রকেট তো মানুষ চলাফেরা করার জন্য না। কেন বললাম এই কথাগুলা? এই ধরনের আজগুবি কাহিনীর লোকগুলাই এখন ভাই এই দেশটা হত্যা করতে। আপনি নিশ্চিত থাকেন, 5ই আগস্টের পরে 18 মাস তো তারা পুরাদমে ছিল হত্যাকর্তা। আর এখন তারেক রহমান এদের সাথে কতটুকু জড়িত, আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই। এই জামাত জোট কর্নেল ওলিকে প্রেসিডেন্ট প্রার্থী করছে, আর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রেসিডেন্ট প্রার্থী করছে বিএনপি। ঠিক আছে, লড়াই হয়েছে, ভোটে জিতছে কে? মির্জা ফখরুলই তো জিতবো। জিতার সাথে সাথে জামাতের আমির সহ এমপির আইসা তারে জড়াইয়ে ধরে চুমো খাওয়া শুরু করছে। কি বুঝলেন? তারা কি বিরোধী দল? তারা কি ফাইট দিছে? এখন দেশে যাহা জামাত, তাহা এনসিপি, তাহা হেফাজত, তাহা বিএনপি। এই কারণে ভারতের সাথে এই ক্রাইসিসটা চলতেছে। ভারত, আমি বলছি এখনো ভারত কিছু করবে না, কিন্তু এটা যদি চলতে থাকে ভারত কিছু কিছু রপ্তানি সীমিত করলেই এই সরকার টিকতে পারবে না। আর ভারত যদি বন্ধ করেই দেয় তাইলে তো মনে করেন দেশে দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে। দুর্ভিক্ষ শুরু হলে সরকার পতন হবে।